স্বাগত। আজ আমরা থিবো মুরিসের ডোপামিন ডিটক্স বইয়ের কিছু মূল ভাবনা নিয়ে একটু গভীরে যাব। বোঝার চেষ্টা করব এই যে ডোপামিন, এটা কিভাবে আমাদের মনোযোগ, আমাদের প্রেরণা এগুলোকে নিয়ন্ত্রণ করে, আর কেনই বা আজকের এই দ্রুত জীবনে স্থির থাকাটা মানে ফোকাসড থাকাটা এত কঠিন হয়ে পড়ছে। আমাদের আলোচনাটা মূলত বইটির কিছু নির্বাচিত অংশ আর তার বিশ্লেষণের ওপর ভিত্তি করে। লক্ষ্যটা হলো হেকসিম বিষয়গুলো বের করে আনা, মানে আমাদের মস্তিষ্ক কেন পুরস্কারের দিকে ছোটে আর সেই মনোযোগটাকে কিভাবে আমরা আবার ধরতে পারি। আপনারও কি এমন হয় যে কিছুতে মন বসছে না বা একটু পরপরই ফোনটা দেখতে ইচ্ছে করে? আজকের আলোচনা হয়তো এই অস্থিরতার পেছনের কারণটা একটু ধরিয়ে দেবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি ডোপামিন নিয়ে। এটাকে তো আমরা প্রায়ই শুনি আনন্দের রাসায়নিক বা প্লেজার কেমিক্যাল বলে। কিন্তু বইয়ের সারাংশ বলছে এই ধারণাটা বোধহয় পুরোপুরি ঠিক না। তাহলে এর আসল কাজটা কি? ঠিক বলেছেন। এই আনন্দের সাথে জুড়ে দেওয়াটা একটা বলতে পারেন বেশ চালু ভুল ধারণা। বইটাতে জোর দেওয়া হয়েছে যে ডোপামিন আসলে আনন্দের অনুভূতিটা সরাসরি দেয় না, বরং এটা হলো সেই তীব্র আকাঙ্ক্ষা বা প্রেরণা যা আমাদের কোনো কিছু পাওয়ার জন্য তাড়িয়ে বেড়ায়। ও আচ্ছা। লেখক এটাকে বলছেন আরও চাওয়ার অণু বা মলিকিউল অফ মর, মানে এটা আমাদের কিছু একটা করতে বা পেতে উৎসাহ দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, যে জিনিসটা পেয়ে গেলাম তারপর কিন্তু সেই আনন্দটা থাকে না অনেক সময়, বরং একটা খালি খালি ভাব আসতে পারে। তার মানে পাওয়ার আগের যে উত্তেজনা সেটাই আসল, পাওয়ার পরে ততটা নয়। হ্যাঁ, অনেকটা সেরকমই। এর একটা বিবর্তনগত কারণও আছে। আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকার জন্য, খাবার খোঁজার জন্য এই ড্রাইভটা দরকার ছিল। কিন্তু এখনকার জীবনে, বিশেষ করে টেকনোলজির যুগে, এই সিস্টেমটা প্রায়ই বলতে পারেন ভুল পথে চলে যাচ্ছে। হুম। আমাদের চারপাশে এত সহজলভ্য উত্তেজনা বা স্টিমুলেশন যে এই আরও চাই ব্যাপারটা আর থামতেই চায় না। এখানেই তো বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। আপনি যে বললেন ভুল পথে চালিত হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে? দেখুন, বইয়ের সারসংক্ষেপ অনুযায়ী এই যে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন অ্যাপস, সোশ্যাল মিডিয়া, নানা রকম গেম, এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে ব্যবহারকারী এর মধ্যে আটকে থাকে। হুম। ওই যে নোটিফিকেশন, লাইক, নতুন পোস্ট বা গেমে পরের লেভেল, এগুলো সবই কিন্তু ডোপামিনের ক্ষরণকে উস্কে দেয়। আচ্ছা। এগুলো আসলে সরাসরি পুরস্কার নয়, এগুলো হলো পুরস্কার পাওয়ার আশা। আচ্ছা। আমরা ভাবে এই বুঝি কিছু একটা ভালো খবর পাবো বা আনন্দ পাবো, হুম। কিন্তু বেশিরভাগ সময়ই তা হয় না। ফলাফল, মনোযোগটা ছিঁড়ে ছিঁড়ে যায়, কিন্তু মনে কোনো আসল তৃপ্তি আসে না। তার মানে কি অ্যাপ ডিজাইনাররা জেনে শুনেই আমাদের মস্তিষ্কের এই ডোপামিন সিস্টেমটাকে ব্যবহার করছেন? তাদের ডিজাইনের মধ্যেই এটা রাখা? বইটাতে তো সেই রকমই ইঙ্গিত দেওয়া হয়েছে। এটা শুধু প্রযুক্তি নয়, কিন্তু খাবারের ক্ষেত্রেও একই ব্যাপার। এই যে প্রসেসড ফুড, বিশেষ করে বেশি চিনি বা ফ্যাটযুক্ত খাবার, এগুলো মস্তিষ্কের ওই রিওয়ার্ড সেন্টারকে দ্রুত উত্তেজিত করে ডোপামিন বের করে। ও। আগে তো খাবার পেতে অনেক খাটতে হতো, তাই বেশি ক্যালোরির খাবার দেখলে ডোপামিন বেরোনোটা জরুরি ছিল বেঁচে থাকার জন্য। এখন সেই খাবার হাতের মুঠোয়, তাই ডোপামিনের তাড়নায় আমরা হয়তো প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি। এটা প্রায় আসক্তির মতো হয়ে যেতে পারে। এই যে চারিদিকে এত উদ্দীপনা, এত নোটিফিকেশন, এত সহজলভ্য উত্তেজনা, এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি পড়ছে আমাদের মনোযোগ আর কাজের ক্ষমতার উপর? সবচেয়ে বড় প্রভাব হল গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে সেই সব কাজে যেগুলো হয়তো জরুরি, কিন্তু অতটা চটজলদি উত্তেজনা নয়। যেমন ধরুন, মন দিয়ে পড়াশোনা করা বা কোনো জরুরি রিপোর্ট লেখা, বা ধরুন একটা নতুন ভাষা শেখা। মস্তিষ্ক যখন এই তাৎক্ষণিক রেকম্পেন্স বা পুরস্কারে অভ্যস্ত হয়ে যায়, তখন দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য ধৈর্য ধরে কাজ করাটা খুব কঠিন লাগে। এর ফলে কি কাজ ফেলে রাখার প্রবণতা বা প্রোক্রাস্টিনেশন মানে গড়িমসি করাটা বেড়ে যায়? একদম। বইটার সারসংক্ষেপ এটাই বলছে। যখন আমরা সারাক্ষণ উচ্চ উদ্দীপনার জিনিস, যেমন ধরুন ছোট ছোট ভিডিও, গেমস, সোশ্যাল মিডিয়া, নিউজ ফিড, এগুলো দেখতে থাকি, তখন সাধারণ কম উদ্দীপনার কাজগুলো আমাদের কাছে আরও বেশি একঘেয়ে বা বিরক্তিকর মনে হয়। হুম, ঠিক। ফলে সেগুলোকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আমরা ভাবি,
আচ্ছা একটু পরেই শুরু করব, কিন্তু সেই একটু পর আর সহজে আসে না। এই অবস্থায় তো আমাদের মনেও নানা রকম যুক্তি বা অজুহাত তৈরি করে, তাই না? বই থেকে এমন কিছু মনের চালের কথা বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকটা মানসিক ট্রিক্সের কথা বলা আছে যা আমাদের এই চক্রের মধ্যে আটকে রাখে। যেমন খুব কমন একটা যুক্তি হলো, জাস্ট 5 মিনিটের জন্য একটু ফেসবুক দেখি, কাজে বসবো, মনটা ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো খুবই পরিচিত। কিন্তু বাস্তবে কি হয়, ওই 5 মিনিট কখন যে 25 মিনিট হয়ে যায় তার ঠিক থাকে না, আর কাজে ফেরার ইচ্ছেটা আরও কমে যায়। আরেকটা খুব শক্তিশালী উদাহরণ হলো FOMO, মানে ফিয়ার অফ মিসিং আউট। ও হ্যাঁ। আমাদের খালি মনে হতে থাকে এখনই যদি ফোনটা না দেখি বা অনলাইনে না যাই তাহলে হয়তো খুব জরুরি কিছু একটা মিস করে ফেলব। বইতে লেখক বলছেন এই যে উত্তেজনাপূর্ণ অনুভূতিগুলো, এগুলো কিন্তু আসল তৃপ্তি বা ফুলফিলমেন্ট নয়। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি? এখানে কি ডোপামিন ডিটক্সের ধারণাটা আসছে? এর মানেটা ঠিক কি? হ্যাঁ, সমাধান হিসাবে এই ডোপামিন ডিটক্সের কথা বলা হচ্ছে। যদিও লেখক নিজেও স্বীকার করেছেন যে এই শব্দটা হয়তো বৈজ্ঞানিকভাবে 100% নিখুঁত নয়। আচ্ছা। কিন্তু এর পেছনের মূল ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য হল আমাদের চারপাশে যে কৃত্রিম আর অতিরিক্ত উদ্দীপনার একটা স্রোত চলছে তা থেকে নিজেকে সচেতনভাবে কিছু সময়ের জন্য সরিয়ে আনা। এর ফলে কি হয়, আমাদের মস্তিষ্ক, যেটা হয়তো অতিরিক্ত সংবেদনশীল হয়ে গেছে, সেটা ধীরে ধীরে একটা স্বাভাবিক বা বেসলাইন অবস্থায় ফিরে আসার সুযোগ পায়। এর লাভটা কি? মানে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে কি সুবিধা? লাভটা হলো যখন মস্তিষ্কের সংবেদনশীলতাটা একটু স্বাভাবিক হয়, তখন কম উত্তেজনার কিন্তু জরুরি কাজগুলো, যেমন বই পড়া, লেখালেখি করা বা হয়তো শুধু চুপচাপ বসে থাকা, এগুলো আর ততটা বোরিং বা কষ্টকর মনে হয় না। ও তখন সেগুলোতে মনোযোগ দেয়া বা সেগুলো থেকে একটা শান্ত আনন্দ পাওয়াটা সহজ হয়ে যায়। মূল লক্ষ্যটা হলো উদ্দীপনার মাত্রাটা কমানো, ডোপামিনকে একেবারে শরীর থেকে বের করে দেওয়া নয়। এই ডিটক্স কি বিভিন্ন রকম হতে পারে? মানে সবাই কি একইভাবে করবে? না না, বইটার সারাংশে কয়েক ধরনের পদ্ধতির কথা বলা আছে। যেমন কেউ হয়তো খুব কঠোরভাবে 48 ঘন্টার জন্য প্রায় সব ডিজিটাল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, এমনকি নির্দিষ্ট কিছু খাবার থেকেও নিজেকে সরিয়ে রাখেন। এটা বেশ কঠিন কিন্তু। হ্যাঁ, সুয়েনা বাস্তান্তে ইন্টেন্সো। আবার কেউ হয়তো শুধু 24 ঘন্টা চেষ্টা করেন, বা হয়তো সপ্তাহের একটা নির্দিষ্ট দিন বেছে নেন এই জন্য। আর একটা বেশ জনপ্রিয় উপায় হল শুধু একটা নির্দিষ্ট জিনিস যেটা সবচেয়ে বেশি মনোযোগ নষ্ট করে, ধরুন ইউটিউব বা ইনস্টাগ্রাম, সেটা কিছু দিনের জন্য ব্যবহার বন্ধ রাখা। আসলে মূল বিষয়টা হল নিজের জন্য কোনটা বাস্তবসম্মত আর টেকসই হবে সেটা খুঁজে বের করা। লক্ষ্যটা পরিমাণ কমানো, একেবারে শূন্য করা নয়। আচ্ছা, এটা বাস্তবে করার জন্য কি কোনো নির্দিষ্ট স্টেপ বা পদ্ধতির কথা বলা হয়েছে বইতে? হ্যাঁ, একটা বেশ কার্যকরী 3 ধাপের পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপ, নিজের প্রধান বিক্ষেপগুলো চিহ্নিত করা। একটা তালিকা বানানো যেতে পারে কোন কাজগুলো করা যাবে, যেমন বই পড়া, ব্যায়াম, বাইরে হাঁটা, আর কোনগুলো করা যাবে না, যেমন পার্টিকুলার অ্যাপ ব্যবহার, জাঙ্ক ফুড। ঠিক। দ্বিতীয় ধাপ, যেটা খুব জরুরি, যে বাজে অভ্যাসটা ছাড়তে চাইছি সেটাকে কঠিন করে তোলা, আর যে ভালো অভ্যাসটা করতে চাইছি সেটাকে সহজ করা। এটাকে বলা হচ্ছে ফ্রিকশন বা বাধা তৈরি করা। যেমন ফোনটাকে বেডরুমের বাইরে চার্জে দেওয়া, অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে রাখা। বুঝতে পারছি। আর উল্টো দিকে পড়ার বইটা হাতের কাছে রাখা, কাজের জায়গাটা গুছিয়ে রাখা, এগুলো ভালো অভ্যাস শুরু করতে সাহায্য করে। আর তৃতীয় ধাপ, দিনের শুরুটা একটু কম উদ্দীপনার কাজ দিয়ে করা। মানে ঘুম থেকে উঠেই ফোন চেক না করে হয়তো কিছুক্ষণ শান্ত হয়ে বসা, দিনের পরিকল্পনা করা বা হালকা একটু ব্যায়াম করা। এর পাশাপাশি বইয়ের সারাংশে আরও কিছু টিপস আছে, যেমন ডিটক্স করার সময় নিজের অনুভূতি, নিজের ওই তাড়নাগুলো লিখে রাখা। লিখে রাখা কেন? এটা নিজেকে বুঝতে খুব সাহায্য করে। কেন বারবার ফোনের দিকে হাত চলে যাচ্ছে, বা কেন একটা জরুরি কাজ শুরু করতে ইচ্ছে করছে না, এই ভেতরের টানাপড়েনগুলো বা ট্রিগারগুলো ধরতে পারলে বদলানোটা সহজ হয়। শুধু একটা লিস্ট বানালেই তো অভ্যাস বদলায় না, তাই না? ঠিক, কারণটা বোঝা জরুরি। আচ্ছা, ডিটক্সের মাধ্যমে মনোযোগ কিছুটা ফিরলে সেটাকে জরুরি কাজে লাগানোর জন্য কি পরামর্শ আছে? বিশেষ করে ওই গড়িমসি কাটানোর ব্যাপারটা। হ্যাঁ, ডিটক্স তো আসলে জমিটা তৈরি করে দেয়। এবার সেখানে মনোযোগের ফসল ফলাতে হবে। এর জন্য কয়েকটা কৌশলের কথা বলা হয়েছে। প্রথমত, দিনের একটা পরিকল্পনা করা।
খুব বেশি নয়, হয়তো ৩ থেকে ৫টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করা। নিজেকে প্রশ্ন করা যেতে পারে, আজ যদি শুধু একটাই কাজ শেষ করতে পারি, তাহলে কোনটা করলে সবচেয়ে বেশি লাভ হবে? প্রায়োরিটাইজ করা। ঠিক। দ্বিতীয়ত, সেই সবচেয়ে জরুরি কাজটা দিনের শুরুতেই করে ফেলা, যখন আমাদের মানসিক জোর বা উইল পাওয়ার বেশি থাকে। মনোযোগ ধরে রাখার জন্য আরও কিছু উপায় আছে, যেমন একটা নির্দিষ্ট রুটিন তৈরি করা, রোজ মোটামুটি একই সময়ে একই জায়গায় কাজ করতে বসা, কাজের আগে মনটাকে একটু প্রস্তুত করে নেয়া, হয়তো ১ কাপ চা খেলেন বা ২ মিনিট চোখ বন্ধ করে বসে একটু শান্ত হলেন। মানে একটা রিচুয়ালের মতো। হ্যাঁ, ঠিক তাই। আর কাজের সময় সমস্ত সম্ভাব্য ডিস্ট্র্যাকশন বা বিক্ষেপ দূরে রাখা, ফোন সাইলেন্ট করে বা অন্য ঘরে রেখে দেয়া, আর একটানা মনোযোগ ধরে রাখার জন্য হয়তো ৪৫-৫০ মিনিটের একটা সেশন করা, তারপর একটা ছোট্ট ব্রেক নেয়া। এটা ইন্টারেস্টিং কনসেপ্টের কথা আপনি আগেই বলছিলেন, খোলা সিস্টেম বনাম বন্ধ সিস্টেম। এটা ঠিক কি? ওহ হ্যাঁ, এটা মনোযোগ ধরে রাখার জন্য খুব কাজের একটা ভাবনা। খোলা সিস্টেম হলো সেগুলো যেগুলো থেকে ক্রমাগত বাইরে থেকে নতুন তথ্য বা উদ্দীপনা আসতেই থাকে। যেমন? যেমন আমাদের ইমেইল ইনবক্স বা সোশ্যাল মিডিয়া নিউজ ফিড, এগুলো খোলা, কারণ যে কোনো মুহূর্তে নতুন কিছু আসতে পারে এবং আমাদের মনোযোগ টেনে নিতে পারে। অন্যদিকে বন্ধ সিস্টেম হলো সেগুলো যার মধ্যে বাইরের হস্তক্ষেপ অনেক কম, যেমন একটা ওয়ার্ড ডকুমেন্ট যখন লিখছি, বা একটা স্প্রেডশিট, বা একটা বই পড়ছি। আচ্ছা। কাজ করার সময়ে বা দিনের শুরুতে যদি আমরা যথাসম্ভব বন্ধ সিস্টেমের মধ্যে থাকতে পারি, তাহলে মনোযোগটা ধরে রাখা অনেক সহজ হয়। কিন্তু এত কিছুর পরেও তো আবার পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার একটা ভয় থাকে, বইতে যাকে রিল্যাপস বলা হচ্ছে। সেটা আটকানোর উপায় কি? লেখক বলছেন, দেখুন, রিল্যাপস বা পুরনো অভ্যাসে একটু আধটু ফিরে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। এতে হতাশ হওয়ার বা অপরাধবোধে ভোগার কোনো কারণ নেই। বরং কয়েকটা জিনিস মাথায় রাখলে এই পরিস্থিতিটা সামলানো সহজ হতে পারে। প্রথমত, আত্মসচেতনতা, মানে খেয়াল রাখা যে কখন আবার সেই অতিরিক্ত উদ্দীপনার দিকে মন টানছে বা জরুরি কাজ ফেলে রাখতে ইচ্ছে করছে। এই যে বুঝতে পারা, এটাই প্রথম ধাপ। ঠিক। দ্বিতীয়ত, নিজের সাথে একটু বোঝাপড়া করা। বিক্ষিপ্ত হওয়া বা পুরনো অভ্যাসে ফেরাটা মানব স্বভাবের অংশ। নিজেকে বকাবকি না করে শান্তভাবে আবার ট্র্যাকে ফেরার চেষ্টা করা, রোজ নতুন করে শুরু করার মানসিকতা রাখা। তৃতীয়ত, বাস্তবতাটা মেনে নেওয়া। মনে রাখতে হবে, আজকের দুনিয়াটা আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। দোকানপাট, বিজ্ঞাপন, অ্যাপস সবাই আমাদের অ্যাটেনশন চায়। তাই মনোযোগ ধরে রাখাটা একটা সচেতন চেষ্টা, এটা এমনি এমনি হবে না। ঠিক বলেছেন। চতুর্থত, একটা বিকল্প পরিকল্পনা বা কন্টিনজেন্সি প্ল্যান রাখা। যদি বুঝতে পারি যে আবার পুরনো অভ্যাসে জড়িয়ে পড়ছি, তাহলে কি করব? হয়তো আবার একদিনের জন্য ডিটক্স করব বা নিয়মগুলো আরেকটু কঠোরভাবে মানব। আর পঞ্চমত, এমন অভ্যাস তৈরি করা যা টেকসই, মানে একেবারে সবকিছু বাদ দেওয়ার মতো অবাস্তব লক্ষ্য না রেখে ছোট ছোট পরিবর্তন আনা, যা লম্বা সময় ধরে রাখা যায়। তবে এখানে একটা আরও গভীর প্রশ্ন ওঠে, শুধু ডোপামিন বা বাইরের উদ্দীপনা কমানোই কি যথেষ্ট, নাকি ভালো থাকার জন্য আরও কিছু দরকার? কি রকম? বইটির সারসংক্ষেপ একটা খুব জরুরি দিকে ইঙ্গিত করে। শুধু ভবিষ্যতের চাওয়া বা আকাঙ্ক্ষা কমালেই হবে না, বর্তমান মুহূর্তে থাকা বা শান্ত ও সন্তুষ্ট থাকার ক্ষমতাটাও বাড়াতে হবে। এর জন্য এমন কিছু কাজ বা অভ্যাস তৈরি করতে হবে যা আমাদের মস্তিষ্কে এখানে এবং এখন নিউরোট্রান্সমিটারগুলোর নিঃসরণ বাড়ায়। এখানে এবং এখন নিউরোট্রান্সমিটার মানে কি ধরনের? যেমন ধরুন সেরোটোনিন, যা আমাদের মেজাজ ভালো রাখে, অক্সিটোসিন, যা ভালোবাসার বা সম্পর্কের অনুভূতি দেয়, এন্ডরফিন, যা ব্যায়াম বা হাসির পরে ভালো লাগার অনুভূতি দেয়। এগুলো ডোপামিনের মতো ভবিষ্যতের পুরস্কারের দিকে আমাদের তাড়িয়ে না নিয়ে গিয়ে বর্তমান মুহূর্তে শান্তি, তৃপ্তি বা মানুষের সাথে সংযোগের অনুভূতি এনে দেয়। ও আচ্ছা। থেকে বের করে এনে বর্তমানে একটু স্থির হতে, শান্ত হতে সাহায্য করে। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? আমার যা মনে হচ্ছে, আজকের এই সহজলভ্য উদ্দীপনা, বিশেষ করে ডিজিটাল টেকনোলজি, আমাদের ডোপামিন সিস্টেমকে এমনভাবে প্রভাবিত করছে যে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। আমরা খালি তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটছি,
আর এই ডোপামিন ডিটক্স ব্যাপারটা আসলে এই অতিরিক্ত উত্তেজনা থেকে একটা ব্রেক নিয়ে মনোযোগের ক্ষমতাটাকে একটু সারিয়ে তোলা এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ সেদিকে মন দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার একটা কৌশল। একদম। মূল কথাটা হলো ডোপামিন নিজে কিন্তু খারাপ নয়, এটা আমাদের এগিয়ে চলার জন্য দরকারি একটা জিনিস। সমস্যাটা তৈরি হয়েছে আমাদের চারপাশের পরিবেশে, যা ক্রমাগত 24/7 এই সিস্টেমটাকে উদ্দীপিত করে চলেছে। তাই লক্ষ্যটা ডোপামিনকে শেষ করে দেওয়া নয়, বরং একটা স্বাস্থ্যকর ভারসাম্য খুঁজে বের করা, এমন একটা জীবনধারা তৈরি করা যেখানে তাৎক্ষণিক উত্তেজনার চেয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ আর বর্তমান মুহূর্তের শান্তি বেশি দাম পায়। এর জন্য দরকার সচেতনতা, কিছু কৌশল আর নিয়মিত অভ্যাস চালিয়ে যাওয়া। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই। আমরা শুনলাম এখানে এবং এখন নিউরোট্রান্সমিটার বাড়ানোর কথা। ডোপামিনের ট্রিগারগুলো কমানোর চেষ্টার পাশাপাশি এই যে বর্তমানে উপস্থিত থাকা, শান্ত থাকা, সন্তুষ্ট থাকার অনুভূতি, এটা বাড়ানোর জন্য আজই আমরা সক্রিয়ভাবে এমন কোনো একটা ছোট পদক্ষেপ নিতে পারি কি, যা আমাদের এই অবিরাম আরও চাইয়ের অস্থিরতা থেকে বেরিয়ে এসে একটু থিতু হতে সাহায্য করবে? এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে।